কে ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। একটি প্রকাণ্ড অন্ধকার ঘর। ঘরটির মেঝেতে ছড়িয়ে আছে চাপ চাপ রক্তের দাগ। ঘরের ঠিক মাঝখানে দাউ দাউ করে জ্বলছে গনগনে যজ্ঞের আগুন, আর ঠিক তার সামনে রাখা হয়েছে সদ্য গড়া কোনো এক অজানা মূর্তি। অবশ্য সেটাকে মূর্তি না বলে তাল তাল রক্ত মিশ্রিত মাটির ডেলা বলাই ভালো। এখনো সেই মাটির তাল তথা অজানা মূর্তির গা থেকে গড়িয়ে পড়ছে তাজা লাল রক্ত। একটু খেয়াল করলেই দেখা যাবে যজ্ঞকুণ্ড থেকে একটু দূরে পড়ে আছে একটা ছোট্ট বাচ্চার মাথাবিহীন নিষ্প্রাণ দেহ। এদিকে যজ্ঞের আগুনের বিপরীতে বসে আছে দুটি নারী অবয়ব। তাদের মধ্যে একজন বেশ উত্তেজিত কণ্ঠে অজানা কোনো মন্ত্র পাঠ করে চলেছে, আর সেই মন্ত্রের তালে তালে যজ্ঞের আগুনে একের পর এক আহুতি দিয়ে যাচ্ছে অপর নারী অবয়বটি। যজ্ঞের এক পর্যায়ে সে এবার অদূরে পড়ে থাকা শিশুটির মাথা যজ্ঞের আগুনে অর্পণ করে, আর হয়তো এটাই ছিল যজ্ঞের শেষ আহুতি। কারণ এটি অর্পণের পরেই যজ্ঞের সামনে থাকা সেই মূর্তিটি কাঁপতে শুরু করে, আর সেই সাথে কাঁপতে থাকে পুরো ঘরটি। এবার যজ্ঞের আগুনের সামনে বসে থাকা অবয়ব দুটির মুখে দেখা দেয় এক হাসির রেখা, আর ক্রমেই সেটি পরিণত হয় কান ফাটানো অট্টহাসিতে। আর সেই সাথে তাদের মধ্যে থেকে একজন বলে ওঠে, আমরা পেরেছি, আমরা সফল হয়েছি। এবার আমাদের লক্ষ্য পূরণ থেকে কেউ আটকাতে পারবে না। এবার দেখি তার কত শক্তি। এখন সে পারলে স্বয়ং রক্তবীজের হাত থেকে নিজেকে ও তার পরিবারকে বাঁচিয়ে দেখাক। ভবানীপুরের সেই অমাবস্যার রাতের পর কেটে গিয়েছে বহুদিন। সেই দিনের পর থেকে রায় পুরোপুরি বিকলাঙ্গ। বহু চিকিৎসার পর এখন সে শুধু তার হাত দুটোকে নাড়াতে পারে। শিবানী এখনো রায়ের এই অবস্থার জন্য নিজেকে দায়ী মনে করে। এই ঘটনার বেশ কিছু বছর পর শিবানীর ঘর আলো করে দুটি কন্যা সন্তানের জন্ম হয়। শিবানী একদিন তার সদ্যজাত শিশুদের নিয়ে ভবানীপুরের বাড়িতে আসে, আর সেখান থেকে চিরদিনের মতো চলে যাওয়ার আগে তার দিদির কোলে তুলে দিয়ে যায় তার একটি শিশুকে। রায় অবশ্য নিজেই অনেক অনুতপ্ত ছিল তার কৃতকর্মের জন্য, আর ওই দিনের পর বহুবার আকার ইঙ্গিতে ক্ষমাও চেয়েছে শিবানীর কাছে। কিন্তু শিবানীর এই কাজের জন্য রায় কখনো প্রস্তুত ছিল না। কিন্তু বোনের বহু জোরাজুরির পর অবশেষে রায়ও রাজি হয়ে শিবানীর সন্তানকে নিজের কোলে তুলে নেয়, আর সে কথা দেয় যে সে উপযুক্ত শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ তৈরি করবে তার তথা শিবানীর মেয়েকে। রায় তার মেয়ের নাম রাখে রঞ্জা, আর একই সাথে ও বাড়ি থেকেই শিবানী তার মেয়ের নাম রাখে সূচি। ওই দিনের পর শিবানী আর কখনো আসেনি ভবানীপুরের বাড়িতে। এরপর কেটে যায় বহুদিন। এর মাঝে রায়ের অবস্থা বিবেচনা করে
গ্রামের একজন দুস্থ মহিলা রত্নাকে রাখা হয় ওই রায়ের ও তার ছোট্ট মেয়েটার দেখাশোনার জন্য। এদিকে দীর্ঘদিন চিকিৎসার পর আস্তে আস্তে রায়ের অবস্থার কিছুটা উন্নতি হতে থাকে। রায় এখন খুব স্পষ্ট করে না হলেও অল্প অল্প কথা বলতে পারে। আস্তে আস্তে রঞ্জাও বড় হতে থাকে রত্নার পরিচর্যায়। রঞ্জা জ্ঞান হওয়া থেকে রত্নাকে মামুনি বলে ডাকে, আর রায়কে ডাকে মা বলে। রঞ্জা জ্ঞান হওয়ার পর থেকে অনেকবারই অনেকের কাছে জিজ্ঞাসা করেছে তার মায়ের এমন অবস্থা কিভাবে হয়েছে, কিন্তু সেভাবে কেউই কোনো উত্তর দেয়নি তাকে। রঞ্জা এখন 18 বছরের যুবতী। একদিন রঞ্জা তার মায়ের পুরনো কিছু জিনিস ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ একটা পুরনো অ্যালবাম খুঁজে পায়। সেই অ্যালবাম খুলে দেখতে থাকে। সেখানে মোটামুটি সবাইকেই সে চিনতে পারলেও ছবিতে থাকা একটি মেয়েকে সে চিনতে পারে না। রঞ্জা, রঞ্জা, কোথায় গেলি? এদিকে আয়। রত্না ডাক দেয় রঞ্জাকে। রঞ্জা এবার অ্যালবামটা নিয়ে ছুটে যায় তার মামুনির কাছে। রঞ্জা, তুই এসেছিস? আয় মা, খাবারটা খেয়ে নে একটু। রঞ্জার উদ্দেশ্যে কথাগুলো বলে রত্না। সে হবে খুন, কিন্তু তুমি আগে এদিকে এসো আর দেখো তো এখানে থাকা এই মেয়েটা কে। রত্নাকে এক প্রকার হাত ধরে টেনে এনে বসে দেয় রঞ্জা, আর নিজেও তার মামুনির পাশে বসে পড়ে ওই অ্যালবামটা নিয়ে। কোন মেয়ে? দেখি, কাকে চেনার জন্য আমার মামনি এত ব্যস্ত হয়ে পড়েছে, দেখি একটু। এটুকু বলেই রঞ্জার হাত থেকে অ্যালবামটা টেনে রত্না চোখ রাখে অ্যালবামটার পাতায়। আর রঞ্জা লক্ষ্য করে অ্যালবামে থাকা মেয়েটিকে দেখার সাথে সাথে তার মামুনির চেহারা কেমন যেন লাল হয়ে ওঠে। আর তার মামুনি তাকে অবাক করে দিয়ে অ্যালবামটা দূরে ছুঁড়ে ফেলে দেয়। কি হলো মামুনি, তুমি ওটা ওভাবে ফেলে দিলে কেন? কে মেয়েটি? কি হয়েছে তোমার? বলো মামুনি, বলো। রত্নাকে দুহাতে শক্ত করে ধরে প্রশ্ন করে রঞ্জা। রত্না এবার নিজের মুখ শক্ত করে আরও কিছুক্ষণ চুপ থাকে। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন মনে মনে কিছু কথা আর একটু সাজিয়ে নিচ্ছে। এবার রত্না বলতে শুরু করলো। তুই জানতে চাস তাই না, কে ওই মেয়েটা? তুই জানতে চাস তো তোর মায়ের এমন অবস্থা কিভাবে হয়েছে? কে দায়ী তার ওই অবস্থার জন্য? আজ আজ সব বলবো তোকে। সঠিক সময় এসেছে। আজ তোর সব প্রশ্নের উত্তর দেব আমি। বলো মামুনি, আমিও জানতে চাই। রত্নার উদ্দেশ্যে কথাগুলো বলে রঞ্জা। ওই ছবিতে যে মেয়েটিকে দেখলি, ওর নাম শিবানী। ও ছিল এ বাড়ির ছোট মেয়ে। ওর জন্য এ বাড়ির লোকেরা অনেক করেছে, কিন্তু ও তোর মায়ের কাছ থেকে সেই ছোট থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে বড় হয়েছে। আর বিয়ের বেলাতেও এই একই কাজ করেছে। আর এত কিছুর পর তোর মায়ের এই অবস্থা করে তারপর এই বাড়ি থেকে চলে যায়। এরপর আর কখনো এ বাড়িতে আসেনি। শুনেছি তারও নাকি তোর বয়সী এক মেয়ে আছে, যার নাম সুচি। রঞ্জা ওর মাকে খুব ভালোবাসত, তাই মায়ের এই অবস্থার পেছনে আসল কারণ জানতে পেরে রঞ্জা রাগে লাল হয়ে যায় আর জিজ্ঞাসা করে, আচ্ছা মামুনি, এর জন্য ওই শিবানী কোনো শাস্তি পায়নি? না রে, কোনো শাস্তি পায়নি। এবাড়ির লোকেরা তো আসলে খুব ভালো মানুষ, তাই তারা ওকে কোনো শাস্তি দেয়নি। আচ্ছা, ওর কি কোনো শাস্তি হবে না? ওকে আমার মায়ের সাথে এত কিছু করেও কোনো শাস্তি পাবে না? কোনো উপায় কি নেই? হ্যাঁ, উপায় তো আছে, কিন্তু সে যে বড় কঠিন। এবার রঞ্জা রাগে ফুঁসতে ফুঁসতে তার মামুনির দিকে ফিরে বলে, ও
উপায় যদি থাকে তাহলে তাহলে আমি অবশ্যই সে উপায় অবলম্বন করব, তা সে যত কঠিনই হোক না কেন। কিন্তু আমার মায়ের এই অবস্থার জন্য যে দায়ী, তাকে আমি শাস্তি দিয়েই ছাড়বো। আচ্ছা, তবে তুই চল আমার সাথে। এটুকু বলে রত্না রঞ্জার হাত ধরে বাড়ির পেছনের অংশের একটা ঘরের সামনে নিয়ে আসে তাকে। এটা তুমি আমাকে কোথায় নিয়ে এলে মামুনি? এটা এ বাড়ির একদম পেছনের ঘর। এদিকে কেউ একটা আসে না। এ ঘরে বসে কোনো ক্রিয়া করলে কেউ জানতে পারবে না। এটুকু বলেই রত্না একটা শাবল দিয়ে ওই ঘরের দরজায় ঝুলতে থাকা প্রকাণ্ড তালাটাকে ভাঙার চেষ্টা করতে থাকে। আর তালাটা বেশ পুরনো হওয়ায় রত্নাকে ওটা ভাঙার জন্য খুব বেশি বেগ পেতে হয় না। একটু চেষ্টা করতেই ঘরের দরজায় ঝুলতে থাকা প্রকাণ্ড তালাটা খুলে মেঝেতে পড়ে যায়, আর একটা বিকট ক্যাঁচ শব্দ করে ঘরের দরজাটা খুলে যায়। আর সেই সঙ্গে একটা বিকট গন্ধের সাথে সাথে এক ঝাঁক বাতাস এসে ধাক্কা মারে রঞ্জার মুখে। রঞ্জার হঠাৎ মনে হয় ওই ঘরে যেন দীর্ঘদিন কেউ বন্ধ হয়েছিল, আর আজ ওই তালাটা খুলে ফেলায় সে যেন প্রবল আক্রোশে এই মুক্ত বাতাসে বেরিয়ে এলো। এবার রত্না রঞ্জার হাত ধরে ওই ঘরের মধ্যে ঢোকে। ঘরের মধ্যে বিশ্রী একটা পচা গন্ধ। রঞ্জা ঘরে ঢুকেই গন্ধে ওর পেট মোচড় দিয়ে ওঠে। এটা তুমি আমাকে কোথায় নিয়ে এলে মামুনি? আর এখানে এমন বিশ্রী গন্ধ কেন? এখানে কি ছিল ঘরে? এ ঘরে কোনো এক সময় এক বিকট দর্শন পিশাচকে জাগানোর জন্য নরবলি দেওয়া হতো। নরবলি? কে দিয়েছিল নরবলি? এ বংশেরই কেউ পিশাচ জাগানোর জন্য নরবলি দিয়েছিল। পিশাচ? ওসব আবার হয় নাকি? আর আমাকে তুমি এ ঘরে কেন নিয়ে এলে? আমরা এখানে কি করব? আমরা এখানে আবার পিশাচ জাগাবো। কি বললে? আমরা আবার পিশাচ জাগাবো? এসব কি আদৌ সম্ভব? তুই নিজেই তো বললি যে তোর মায়ের ওই অবস্থার জন্য যে দায়ী তাকে শাস্তি দিবি। পিশাচের সাহায্য ছাড়া এই শাস্তি দেওয়ার অন্য কোনো উপায় তোর জানা আছে? আর তোর কি মনে হয় তোর পরিবারকে জানিয়ে ওই মেয়েকে শাস্তি দিতে গেলে তোর পরিবার মেনে নেবে? কিন্তু এই পিশাচটা জাগাবে কে? কেন? তুই জাগাবি, আর তোকে সব রকম সাহায্য করব আমি। মুখে একটা ক্রূর হাসির রেখা ফুটিয়ে উত্তর দেয় রত্না। পিশাচ কবে জাগবে? আজ রাতেই জাগানো হবে। আজই যে উপযুক্ত সময়। দৃঢ় কণ্ঠে উত্তর দেয় রত্না। তারপর আবার বলে, আচ্ছা, তুই এখন এই ঘর থেকে যা, আর মানসিকভাবে প্রস্তুত হ রাতের জন্য। রাতে ঠিক সময়ে আমি তোকে ডেকে নেব। রঞ্জার উদ্দেশ্যে আদেশের ভঙ্গিতে কথাগুলো বলে রত্না। এরপর রঞ্জা আর কথা না বাড়িয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়, আর সাথে সাথেই রঞ্জার অলক্ষ্যে রত্নার মুখে ফুটে ওঠে এক বিশ্রী কুটিল হাসি। এরপর গভীর রাতে বাড়ির সকলে ঘুমিয়ে যাওয়ার পর রঞ্জার দরজায় টোকা পড়ে। রঞ্জা, এই রঞ্জা, ঘুমিয়ে গেলি নাকি? দরজায় আস্তে আস্তে টোকা দিতে দিতে কথাগুলো বলে রত্না। এরপর কিছুক্ষণের মধ্যেই একটা ক্যাঁচ শব্দ করে নিজের ঘরের দরজা খুলে বেরিয়ে আসে রঞ্জা। পরনে তার সেই রক্তাম্বর যেটা সন্ধ্যায় রত্না তাকে দিয়েছিল। আর রঞ্জা দেখে রত্না নিজেও রক্তাম্বর পরে রয়েছে,
বাহ, তুই তো একদম তৈরি হয়ে গেছিস। নে, এবার চল আমার সাথে, আর দেরি করা যাবে না। এটুকু বলেই রত্না রঞ্জার হাত ধরে দ্রুত বাড়ির পিছনের দিকের সেই ঘরটার দিকে চলে যায়। এরপর রত্না রঞ্জার হাত ধরে সেই ঘরটায় প্রবেশ করে। ঘরে প্রবেশ করে রঞ্জা দেখে সারা ঘরের বিভিন্ন জায়গায় মশাল জ্বলছে। সেই মশালের আলোতেই ঘরের মধ্যে এক আলো আঁধারি পরিবেশের সৃষ্টি হয়েছে। আর ঘরের ঠিক মাঝে এক বিশাল যজ্ঞবেদী স্থাপন করা হয়েছে, যার চারপাশে লাল সিঁদুর দিয়ে বিভিন্ন তন্ত্রের যন্ত্র আঁকা। ওই সামনের আসনে গিয়ে বস রঞ্জা। আদেশের ভঙ্গিতে রঞ্জার উদ্দেশ্যে বলে রত্না। রত্না এবার ঘরের চারিদিকে আরো একবার চোখ বুলিয়ে নিয়ে সামনে থাকা একটা আসনে গিয়ে বসে। রত্নাও যজ্ঞবেদীর অপর দিকে থাকা আসনে রঞ্জার মুখোমুখি গিয়ে বসে। এবার রত্না বেদিতে অগ্নি সংযোগ করে যজ্ঞ শুরু করে। যজ্ঞের আগুনের হালকা আলোতে রঞ্জা লক্ষ্য করে যজ্ঞবেদীতে চারপাশে আঁকা প্রতিটি যন্ত্রের মাঝে এক একটি করে অদ্ভুত সব উপাদান রাখা। কোনো যজ্ঞের মাঝে দেওয়া আছে কাঁচা মাছ, আবার কোনোটাতে রাখা আছে তাদের আজ রাতের খাবারের উচ্ছিষ্ট কিছু অংশ। আর রঞ্জার সামনে থাকা যন্ত্রের মধ্যে রয়েছে একটা রক্ত ভেজা লাল কাপড়। রঞ্জা এবার ওই লাল কাপড়টিকে দেখিয়ে জিজ্ঞেস করে, এটা কিসের কাপড় মামুনি? আর এটা এমন অদ্ভুত রকমের লাল কেন? এটা হলো এক রজস্বলা নারীর ঋতুস্রাবের রক্তে ভেজা কাপড়ের টুকরো। মামুনির কথা শুনে ভয়ে ঘেন্নায় চমকে ওঠে রঞ্জা। এবার যজ্ঞ শুরু হয়। একে একে ঘি সহযোগে সমস্ত উপকরণ যজ্ঞের আগুনে আহুতি দিতে থাকে রত্না। আর সেই সাথে চলে উচ্চ স্বরে মন্ত্রোচ্চারণ। রঞ্জামা, প্রস্তুত হও, এবার যজ্ঞের শেষ আহুতি দেওয়ার পালা। শেষ আহুতি? কিন্তু এখনো যে এই উচ্ছিষ্ট খাবারগুলো পড়ে আছে মামুনি, এগুলোর কি হবে? ওগুলো এখন না, এই যজ্ঞ যদি সফল হয় তবে কিছুক্ষণ পরে কাজে লাগবে ওগুলো। আর তুই ওই কাপড়ের টুকরোটা শেষ আহুতি হিসেবে আগুনের মধ্যে অর্পণ করবি। উত্তর দেয় রত্না। কিন্তু তার আগে এই তরলটা খেয়ে নে তো। এটুকু বলেই একটা মিশকালো তরলযুক্ত গ্লাস রত্না এগিয়ে দেয় রঞ্জার দিকে। আর রঞ্জাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে এক প্রকার জোর করে সেই বিশ্রী তরলটা খাইয়ে দেয় রঞ্জাকে। এরপর রত্না রঞ্জার হাত দিয়ে শেষ আহুতি হিসেবে সেই রক্তমাখা কাপড়ের টুকরোটি আগুনের মধ্যে অর্পণ করে। আর সাথে সাথেই ওই আগুন থেকে বেরিয়ে আসে একটা নীল ধোঁয়ার রশ্মি, যেটা এসে ঘরের চারিদিকে একবার পাক খেয়ে রঞ্জা কিছু বুঝে ওঠার আগেই সোজা এসে সজোরে রঞ্জার মধ্যে প্রবেশ করে। আর সাথে সাথেই রঞ্জা কেমন যেন নিস্তেজ হয়ে পড়ে। রঞ্জার এমন অবস্থা দেখে ঠিক তখনই রত্না এক দুর্বোধ্য ভাষায় মন্ত্রপাঠ শুরু করে আর কিছু সিঁদুরের গুঁড়ো রঞ্জার দিকে ছুঁড়ে ছুঁড়ে দিতে থাকে। এবার রঞ্জা কেমন যেন মোহগ্রস্তের মতো করে উঠে বসে আর মুখ তুলে তাকায় রত্নার দিকে। আর রত্না দেখে রঞ্জার চোখ মাত্রাতিরিক্ত লাল হয়ে রয়েছে। এবার সেই রক্তরাঙা চোখ নিয়ে রঞ্জা একটা যান্ত্রিক ঘর ঘরে স্বরে বলে ওঠে, আমাকে ডেকেছিস কেন? আমার ভোগ কোথায়? কোথায় আমার ভোগ? আমার ভোগ দিবি না? আমার ভোগ দে। এইটুকু বলেই
একটা যান্ত্রিক বিকট শব্দে হাসতে থাকে। সেই হাসি শুনে রত্নার রক্ত যেন ঠান্ডা হয়ে যায়। রত্না এবার আর কিছু না বলে দ্রুত সেই উচ্ছিষ্ট খাবার অর্পণ করে রঞ্জার মধ্যে অবস্থান করা উচ্ছিষ্ট চণ্ডালিনী দেবীর উদ্দেশ্যে। রঞ্জা এবার ভোগের থালা থেকে দুহাত দিয়ে খাবার উঠিয়ে খুব বিশ্রী ভঙ্গিতে খাওয়া শুরু করে সেই উচ্ছিষ্ট খাবার। আর রঞ্জার এই খাওয়া দেখে রত্না ভয় পেলেও তার মুখে ফুটে ওঠে এক বিকৃত কুটিল হাসি। আর তার মনে পড়ে যায় একটা পুরনো ঘটনা। রঞ্জা যখন খুব ছোট, তখন রত্না একদিন রঞ্জাকে নিয়ে ওর এক গুরুমায়ের কাছে যায় আর বলে, গুরুমা, এই সেই শিবানীর সন্তান, আপনি ওর মধ্যে চণ্ডালিনীর প্রাণ প্রতিষ্ঠা করুন আর আমার প্রতিশোধ পূরণ করতে আমায় সাহায্য করুন। কিন্তু গুরুমা ওই শিশুকে দেখে চমকে ওঠে আর বলে, না, এ সম্ভব নয়। শিবানীর সন্তান শিবানীর মতোই পবিত্র, ওর মধ্যে এভাবে চণ্ডালিনী প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তবে কি আমার প্রতিশোধ পূরণ হবে না গুরুমা? হবে, কিন্তু তার জন্য তোকে অপেক্ষা করতে হবে ওর 18 বছর পূর্ণ হওয়া পর্যন্ত। আর 18 বছর পূর্ণ হওয়ার পর প্রথম অমাবস্যা তিথিতে ওর সম্মতিতে যজ্ঞ করে উচ্ছিষ্ট চণ্ডালিনীকে আহ্বান করতে হবে। আর যজ্ঞের আগুনে ওর হাত দিয়ে অন্তিম আহুতি অর্পণ করতে হবে। কিন্তু এই যজ্ঞের আগে যে করেই হোক তোকে ওর মনে রাগ আর প্রতিশোধ স্পৃহার সৃষ্টি করতে হবে, যাতে ওর মন অপবিত্র হয়ে যায়। আর তার সাথে ওর আত্মাকেও অপবিত্র করতে হবে, কারণ দেহ এবং আত্মা শুদ্ধ থাকলে চণ্ডালিনী সেখানে অবস্থান করতে পারে না। তাই তোকে তোর অভীষ্ট পূরণের জন্য অপেক্ষা করতে হবে রত্না। আর অবশেষে বহু প্রতীক্ষার পর আজ সেই দিন আগত। বহু প্রচেষ্টার অবশেষে আজ সেই দিন, যেদিন সে রঞ্জার মনে প্রতিশোধ স্পৃহা জাগিয়ে তার মনকে অপবিত্র করতে সক্ষম হয়েছে। আর এটা করার জন্য আজ সকালেই সে সকলের চোখের আড়ালে রঞ্জাদের পরিবারের একটা পুরনো অ্যালবাম রঞ্জার যেখানে চোখ পড়বে এমন জায়গায় রেখে আসে, এবং ওর পরিকল্পনা সফলও হয়। আর যজ্ঞের আগে রজস্বলা নারীর রক্ত, কালো বেড়ালের পশম, কালো কাকের পালক এবং অপঘাতে মৃত ব্যক্তির নখ সহ আরও কিছু উপকরণ সহযোগে বিশেষ প্রক্রিয়ায় বানানো তরলটি খাওয়ানোর মাধ্যমে অপবিত্র করে দেয় রঞ্জার শরীরকে। এসব মনে করে রত্নার মুখের ক্রূর হাসির রেখা আরও দীর্ঘ হয়, আর সে মনে মনে বলতে থাকে, অবশেষে আমার অপেক্ষার প্রহর শেষ হলো, এবার আমার প্রতিশোধ পূরণ হবে। ইতিমধ্যে রঞ্জার মধ্যে থাকা চণ্ডালিনী তার খাওয়া শেষ করে ঘাড় ঘুরিয়ে তাকায় রত্নার দিকে। আর আগের মতো সেই যান্ত্রিক ঘর ঘর কণ্ঠে বলে, দেখেছি সবাই, কি চাই তোর? আমি প্রতিশোধ চাই। আমি ওই শিবানী আর ওর পরিবারের কাছ থেকে প্রতিশোধ নিতে চাই। আমি ওর পরিবারের সকলের মৃত্যু চাই। ভীত অথচ বেশ উত্তেজিত কণ্ঠে উত্তর দেয় রত্না, তোর সাধনায় আমি তুষ্ট হয়েছি, আমি তোর মনোবাসনা পূরণ করব, তথাস্তু। কিন্তু আমার কাজে আমি অসফল হলে আমি কিন্তু তোকে বিনাশ করব। এটুকু বলে একটা বিকট শব্দে হাসতে হাসতে
রঞ্জা আস্তে আস্তে হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে সেই নিভু নিভু যজ্ঞকুণ্ডের সামনে চলে যায়। আর রত্নার চোখে মুখে পড়ে থাকা ভয়ের ছায়াটা আরো বেশি স্পষ্ট হয়। রঞ্জারূপী চণ্ডালিনী এবার কি যেন এক মন্ত্রপুরে যজ্ঞকুণ্ডতে ফুঁ দিতেই সেই নিভন্ত যজ্ঞের আগুন থেকে উঠে আসে একটি বিকট কালো অবয়ব। চণ্ডালিনী এবার সেই অবয়বকে আদেশ দেয়, শিবানী কোথায় আছে এটা খুঁজে বের কর, আর শেষ করে দিয়াই ওকে আর ওর পরিবারকে। এটুকু বলেই বিকট শব্দে হেসে ওঠে রঞ্জারূপী চণ্ডালিনী। আর আদেশ পাওয়া মাত্রই সেই কালো অবয়বটি রত্নার চোখের সামনেই বাতাসে মিলিয়ে যায়। আর সেই সাথে রঞ্জা জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। রত্না বুঝতে পারে চণ্ডালিনী ওর শরীরের মাঝে সুপ্তাবস্থায় চলে গিয়েছে। রত্না তারপর কোনোভাবে রঞ্জার শরীরটা হেঁচড়ে হেঁচড়ে ওর ঘরে এনে ওকে শুইয়ে দেয়। এদিকে ভোরের দিকে একটা বিশ্রী স্বপ্ন দেখে জোরে চিৎকার করে ঘুম থেকে উঠে বসে শিবানীর মেয়ে সুচি। সুচির চিৎকারে পাশের ঘর থেকে ছুটে আসে শিবানী। সুচি, এই সুচি, কি হয়েছে তোর? এমনভাবে চিৎকার করে উঠলি কেন? কি হয়েছে তোর? সুচির মাথায় হাত বুলোতে বুলোতে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করে শিবানী। মা, আমি আজ হঠাৎ করে একটা খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। আমি দেখলাম একটা বিকট কালো ছায়া আমাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে, আর আস্তে 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 সেটা আমার বুকের ওপর একেবারে চেপে বসেছে। শিবানীকে জড়িয়ে ধরে বেশ ভীত কণ্ঠে বলে ওঠে সুচি, আচ্ছা তুই চিন্তা করিস না, চল আমার সাথে। এটুকু বলে শিবানী সুচির হাত ধরে ওকে নিয়ে ওদের বাড়িতে প্রতিষ্ঠিত মা কালীর মন্দিরে যায় আর বলে, নে এখন তোর মনের যত ভয় আর একটু আগে দেখা স্বপ্নের কথা মায়ের কাছে বল। সুচি নিজের হাত জোর করে মায়ের কাছে তার একটু আগে দেখা ভয়ঙ্কর স্বপ্নের কথাটা বলে। তার সাথে সুচি আরো বলে, মা, আমার কেন বারবার মনে হচ্ছে মা কোনো বড় বিপদ আসতে চলেছে আমাদের ওপর। তুমি আমার এই ধারণা মিথ্যে করে আমাদের সকলকে রক্ষা করো মা, আমাদের সকলকে রক্ষা করো। এটুকু বলে মাকে প্রণাম করে। এরপর সুচির প্রণাম করা শেষ হলে শিবানী মায়ের সামনে থাকা মঙ্গল ঘটের কিছুটা জল একটা পাত্রে নিয়ে পাত্রটা সুচির হাতে তুলে দেয় আর বলে, জামা, মায়ের এই পবিত্র জলটা বাড়ির চারিদিকে ছড়িয়ে দিয়ে দেখবি, তাহলে আর কোনো ভয় থাকবে না তোর। শিবানীর কথা শেষ হলে সুচি জলের পাত্রটা নিয়ে জল ছেটাতে বাইরে চলে যায়। আর শিবানী মায়ের কাছে হাত জোর করে বলে, মা, কিছুদিন থেকে তো আমারও মনে হচ্ছে যে খারাপ কিছু হতে চলেছে, তার উপর সুচির দেখা এই স্বপ্ন। তবে কি মা, তুমি আমাদের কোনো কিছুর ইঙ্গিত দিতে চাইছো? মা, তুমি আমাদের সকলকে বিপদ থেকে রক্ষা করো। এরপর মাকে আবার প্রণাম করে নিজের ঘরের দিকে চলে যায় শিবানী। এরপর সেদিন বিকেলে হঠাৎ করেই চারিদিকে কালো করে কোথা থেকে এক ঝড়ের সৃষ্টি হয়। শিবানী দ্রুত ঘরের সব দরজা জানালা আটকে দিয়ে সুচির ঘরে চলে যায়। কিন্তু শিবানী একটু লক্ষ্য করলে দেখতে পারত ঝড়টি ক্রমশ তাদের বাড়ি লক্ষ্য করে এগিয়ে আসছে। কিন্তু তার কিছুক্ষণ পরেই হঠাৎ করে শিবানীদের বাড়িটা মারাত্মক ঝাঁকুনি দিয়ে কেঁপে ওঠে যেন একবার, যেন তীব্র কিছু বাড়িটার গায়ে এসে ধাক্কা দিয়েছে। কিন্তু এর পরেই চারিদিকে সব শান্ত হয়ে যায়
এরপর কোনো এক অজানা কারণে যেমন হুট করেই ঝড়টা এসেছিল, তেমনভাবেই আবার হুট করেই ঝড়টা থেমেও যায়। ঘটনার আকস্মিকতায় শিবানী প্রথমে একটু ঘাবড়ে গেলেও কিছুক্ষণ পর সাধারণ প্রাকৃতিক দুর্যোগ বলেই নিজের মনকে সান্ত্বনা দেয়। কিন্তু শিবানী বাড়ির বাইরে গিয়ে একটু লক্ষ্য করলেই দেখতে পেত ওদের বাড়ির আশেপাশের মাটি কেমন যেন কালচে বর্ণ ধারণ করেছে। সেদিন রাতে রত্না আবার সাধনায় বসে রঞ্জার মধ্যে থাকা চণ্ডালিনীকে জাগিয়ে তুলে তার ভোগ অর্পণ করে। চণ্ডালিনী ভোগ গ্রহণের পর বেশ তৃপ্ত হয়ে আগের দিনের মতো আজ আবারও যেই যজ্ঞকুণ্ডের কাছে গিয়ে কি যেন বিড় করে আবারও আগের দিনের সেই বিকট দেখতে কালো অবয়বটিকে আহ্বান করে আর জিজ্ঞাসা করে, কিরে, আমি যে কাজ তোকে দিয়েছিলাম সেটা করেছিস? শেষ করে দিয়েছিস শিবানী আর ওর পরিবারকে? কিন্তু অবয়বটি এরপর যা বলে তা শুনে রঞ্জারূপী চণ্ডালিনী এবং তার থেকে একটু দূরে বসে থাকা রত্না উভয়েরই মুখের ভাব পাল্টে যায় যেন। অবয়বটি বলে, আমি গিয়েছিলাম শিবানীর বাড়িতে ওকে আর ওর পরিবারকে শেষ করে দিতে। অনেক চেষ্টার পরও আমি ওদের কোনো ক্ষতি করা তো দূর, ওদের বাড়িতেও ঢুকতে পারিনি। ওখানে ঢুকতে গেলেই মনে হচ্ছিল মারাত্মক গরম কোনো আবরণ যেন বাড়িকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। ওদের বাড়িতে অনেক শক্তিশালী কিছু আছে যা আমাকে বারবার বাধা দিয়েছে ও বাড়িতে ঢুকতে। অবয়বটির বলা কথাগুলো শুনে রঞ্জারূপী চণ্ডালিনী রাগে ফুঁসতে থাকে আর বলে, কি, তুইও বাড়িতে ঢুকতেই পারিসনি? কি এমন জিনিস ও বাড়িতে আছে রে? আমিও দেখতে চাই। আচ্ছা তুই যা, আমি দেখছি কি করা যায়। এটুকু বলে চণ্ডালিনী তার পাশে পড়ে থাকা সিঁদুর থেকে কিছুটা সিঁদুর নিয়ে যজ্ঞের আগুনের মধ্যে ছুঁড়ে দিয়ে আবারও বিড় করে কি যেন মন্ত্র পড়তে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই এক ভয়ালো দর্শনা নারী অবয়ব উঠে আসে যজ্ঞের আগুন থেকে। এবার চণ্ডালিনী তাকে আদেশের সুরে বলে, যা করালি যা, আর ওই শিবানীর পরিবারকে ধ্বংস করে ফিরে আয়। আর চণ্ডালিনীর আদেশ পাওয়া মাত্রই করালি এক বিকট হাড়হিম করা হাসি দিয়ে বাতাসে মিলিয়ে যায়। আর করালিকে পাঠানোর পর রঞ্জারূপী চণ্ডালিনী রত্নাকে বলে, আমি এখন যজ্ঞে বসবো, তার জন্য আমার কিছু উপকরণের প্রয়োজন, আর তুই আমাকে এখন উপকরণগুলো এনে দিবি। এরপর চণ্ডালিনী রত্নাকে কিছু উপকরণের কথা বলে। রত্না চলে যায় উপকরণগুলো জোগাড় করতে। কিছুক্ষণের মধ্যে রত্না উপকরণগুলো নিয়ে ফিরে আসে এবং রঞ্জারূপী চণ্ডালিনী তার যজ্ঞ শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই সেই যজ্ঞের আগুনে ফুটে ওঠে একটা দৃশ্য। সেখানে দেখা যাচ্ছে করালি এগিয়ে যাচ্ছে শিবানীর বাড়ির দিকে। এদিকে সূচি সেদিন রাতে ঘুমের মধ্যে হঠাৎ উঠে বসে আর কেমন যেন মোহগ্রস্তের মতো ঘুমের ঘোরেই নিজের ঘরের দরজা খুলে নিচে নেমে আসে আর সদর দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। ইতিমধ্যে করালি ওদের বাড়ির সামনে উপস্থিত হয়ে বাড়ির দিকে এগিয়ে এসে ক্রমশ বাড়িতে ঢোকার চেষ্টা করে যাচ্ছে। আর ঠিক তখনই করালির পথ আটকে ওর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে সূচি। সূচিকে নিজের সামনে দেখে বিকট শব্দে হেসে ওঠে করালি আর বলতে থাকে, কিরে, তোর মরার এত শখ যে নিজে হেঁটে একেবারে মৃত্যুর মুখোমুখি চলে এসেছি? এটুকু বলেই আবার বিকট শব্দে হেসে ওঠে করালি। এবার সূচি চোখ খুলে এক রক্তবর্ণ চোখ নিয়ে তাকায় করালির দিকে
আর করালির দিকে আরো একটু এগিয়ে এসে বলে, তোর এত বড় সাহস! আমি এ বাড়িতে প্রতিষ্ঠিত আছি জেনেও তুই এ বাড়িতে ঢোকার চেষ্টা করিস? এ বাড়ির লোকেদের ক্ষতি করার চেষ্টা করেছিস? আজ তো তুই শেষ। এটুকু বলেই সূচি তার বাম হাত দিয়ে করালির গলা চেপে ওকে শূন্যে তুলে দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। আর তারপরেই করালির পুরো শরীর আগুনে পুড়ে যায়। আর এরপর সূচিও সাথে সাথে ওখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। আর এই সমস্ত ঘটনা চণ্ডালিনী ও রত্না যজ্ঞের আগুনের মধ্যে দেখতে পায়। আর রাগে ফুঁসতে থাকে চণ্ডালিনী। সে এবার রাগে ফুঁসতে ফুঁসতে ও বাড়ি থেকে বেরিয়ে বাইরে চলে যায়। আর তার পিছু পিছু রত্নাও ভয় পেয়ে বেরিয়ে আসে এবং চণ্ডালিনীকে খুঁজতে থাকে। আর কিছু দূর যাওয়ার পরেই সে দেখতে পায় চণ্ডালিনী গ্রামের এক বাড়ির গোয়াল থেকে একটা ছাগল ধরে তার ঘাড় মোটকে রক্ত চুষে খাচ্ছে। আর রক্ত খাওয়া শেষ করে ছিবড়ে হয়ে যাওয়া দেহটাকে ছুঁড়ে ফেলে দেয়। আর এরপর রঞ্জা ওখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। এই ঘটনায় রত্না বেশ ভয় পায় এবং বুঝতে পারে এখন থেকে শুধু ওই সামান্য ভোগে চণ্ডালিনীর ক্ষুধা নিবারণ হবে না, তাকে এখন থেকে তাজা প্রাণের ভোগ নিবেদন করতে হবে। এরপর রত্না বহু কষ্টে একজন লেঠেলের সহায়তায় রঞ্জাকে ওখান থেকে তুলে রাজবাড়িতে নিজের ঘরে এনে শুইয়ে দেয়। সেদিন সকালে শিবানী তার মেয়ে সূচিকে তার ঘরে না পেয়ে তাকে খোঁজার জন্য বাইরে আসে। আর শিবানী তাদের বাড়ির সদর দরজা খুলে বের হতেই দেখে সূচি দরজার সামনে জ্ঞানহীন অবস্থায় পড়ে রয়েছে। আর তার থেকে কিছু দূরে একটা বড় কাকের মৃতদেহ পড়ে আছে। শিবানী এই দৃশ্য দেখে বেশ ঘাবড়ে যায় আর দ্রুত সূচিকে কোনোভাবে উঠিয়ে ঘরে এনে শুয়ে দেয়। এর কিছুক্ষণ পর সূচির জ্ঞান ফিরে আসলে শিবানী সূচির মাথায় হাত বোলাতে বোলাতে বেশ উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করে, মা, তোর কি হয়েছিল? তুই নিজের ঘর থেকে বেরিয়ে বাড়ির বাইরে কেন গিয়েছিলি? আর জ্ঞানই বা হারালি কিভাবে? সূচি তার মায়ের কথাগুলো শুনে বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করে, আমি আবার কখন বাইরে গেলাম? আমার তো কিছুই মনে নেই মা। শুধু এটুকু মনে আছে আমি একটা স্বপ্ন দেখছিলাম, যেখানে এক ভয়াল দর্শন পিশাচিনী আমাদের বাড়ির দিকে এগিয়ে আসছিল আর বাড়ির মধ্যে ঢোকার চেষ্টা করছিল। আর আমি তাকে দেখে খুব ভয় পাচ্ছি আর মা কালীকে ডাকছি। এরপর তো আমার আর কিছু মনে নেই মা। শিবানী সূচির কথাগুলো শুনে বুঝতে পারে যে কোনো একটা ঘটনা ঘটেছে সূচির সাথে, আর তাও সূচির অজান্তে। আর শিবানী নিজের মনেই ঠিক করে কি ঘটছে প্রতিনিয়ত সূচির সাথে তা ও খুঁজে বের করবেই। এভাবে কোনোভাবে সেদিনের দিনটা কেটে যায়। এরপর সেদিন সন্ধ্যায় রূপম অফিস সেরে বাড়িতে ফিরলে শিবানী রূপমকে সব ঘটনা খুলে বলে। শিবানীর মুখে সবটা শুনে রূপমের মুখে চিন্তার ভাঁজ ফুটে ওঠে। আর বেশ চিন্তিত কণ্ঠেই সে শিবানীকে বলে, আচ্ছা শিবানী, এইসব কি হচ্ছে বলো তো আমাদের সাথে? রাই আবার নেই তো এসবের পেছনে? মানে ও আমাদের আবার কোনো ক্ষতি করার চেষ্টা করছে না তো? এসব কি বলছো তুমি রূপম? দিদিভাই এসব করতে পারে না। দিদিভাই তার আগের কাজগুলোর জন্য যথেষ্ট অনুতপ্ত। আর সব থেকে বড় কথা হলো দিদিভাই অসুস্থ, ও এসব কাজ করতে পারে না। রূপমের উদ্দেশ্যে বেশ দৃঢ় কণ্ঠে কথাগুলো বলে শিবানী। সেই ভালো, তোমার দিদির আবার এসবের পেছনে না থাকাটাই ভালো। কারণ এবার ও যদি আমাদের পরিবারের কারোর কোনো ক্ষতি করার চেষ্টা করে
তবে আমি ওকে নিজের হাতে শেষ করে ফেলবো একদম। বেশ রাগত কণ্ঠে কথাগুলো বলে দ্রুত পায়ে নিজের ঘরে চলে যায় রূপম। এদিকে গতকাল রাতের ওই ঘটনার পর থেকে আজ সারাদিন রঞ্জা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। হঠাৎ মধ্যরাতে ঘুম ভাঙে রঞ্জার। অবশ্য তখন সে রঞ্জা থেকে পরিণত হয়েছে ভয়ালো দর্শনা চণ্ডালিনীতে। ঘুম ভাঙতেই রঞ্জারূপী চণ্ডালিনী বেরিয়ে যায় গ্রামের তাজা রক্তের খোঁজে। আর আজ আবারও গ্রামের এক ঘর থেকে একটা ছাগলকে ধরে তার রক্ত চুষে খায় সে। এরপর তার ছিবড়ে হয়ে যাওয়া শরীরটা ও বাড়িরই উঠোনে ফেলে দিয়ে সে ফিরে আসে জমিদার বাড়িতে আর চলে যায় বাড়ির পিছনের দিকের সেই ঘরটাতে। এরপর সেখানে গিয়ে যজ্ঞ শুরু করে কোনো এক অদৃশ্য শক্তির উদ্দেশ্যে। আর সেখানেই সেই অদৃশ্য শক্তির সাহায্যে সে জানতে পারে স্বয়ং মহাকালী মূর্তি প্রতিষ্ঠিত আছে শিবানীদের বাড়িতে। তাই কোনো অপশক্তি যখন তখন নিজ ইচ্ছায় প্রবেশ করতে পারবে না শিবানীদের বাড়িতে, যতক্ষণ না ও বাড়ির কোনো সদস্য স্বেচ্ছায় কোনো অপশক্তিকে ও বাড়িতে নিজের সাথে প্রবেশ করাবে। এসব শুনে চণ্ডালিনী রাগে ফুঁসতে থাকে আর ভাবতে থাকে কিভাবে শিবানীদের বাড়িতে কোনো অপশক্তিকে প্রবেশ করিয়ে ওদের ক্ষতি করা যায়। তখনই এক অদৃশ্য কণ্ঠস্বর চণ্ডালিনীর কানের কাছে এসে ফিসফিস করে বলে যায়, রক্তবীজকে জাগা, রক্তবীজই তোর অভীষ্ট পূর্ণ করবে। এটা শুনে চণ্ডালিনীর মুখে ফুটে ওঠে ক্রূর হাসির একটা রেখা। আর সেই হাসি পরিণত হয় এক অট্টহাসিতে। চণ্ডালিনী এবার রত্নার ঘরে ঢুকে রত্নার চুলের গোছা ধরে ওকে ঘুম থেকে টেনে তোলে আর বলে, আমাকে জাগিয়ে তুলে তুই এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছিস? তোর এত বড় সাহস! ঘটনার আকস্মিকতা এবং রঞ্জার এই রূপ দেখে রত্না বেশ ভয় পেয়ে যায়, কিন্তু সাথে সাথে নিজেকে সামলে নিয়ে রত্না হাত জোর করে চণ্ডালিনীকে বলে, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে, এবারের মতো আমায় ক্ষমা করে দিন। রত্নার কথাগুলো শুনে সাময়িকভাবে চণ্ডালিনীর রাগ একটু ঠান্ডা হয় আর সে এবার ওই যান্ত্রিক ঘড়ঘড়ে কণ্ঠে বলে, শিবানী আর ওর পরিবারকে শেষ করার উপায় পেয়ে গেছি রে। আগামীকাল আমাদের যজ্ঞ করে রক্তবীজকে জাগাতে হবে। তুই যজ্ঞের আয়োজন কর। এবার তোর শত্রু শেষ হবে রত্না, এবার তোর শত্রু শেষ হবে। এটুকু বলেই উচ্চস্বরে হাসতে হাসতে রঞ্জা জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যায়। পরদিন সকালে কিছু গ্রামবাসী জমিদার বাড়িতে এসে ভিড় জমায় আর জানায় কোনো এক অজ্ঞাত শক্তি প্রায় প্রতিদিন রাতে তাদের গোয়াল থেকে গরু ছাগলকেও ধরে নিচ্ছে আর তাদের ঘাড় মোটকে রক্ত শুষে ফেলে রেখে যাচ্ছে। কথাগুলো শুনে জমিদারের কপালে চিন্তার ভাঁজ পড়ে। সেই সাথে সেখানে উপস্থিত আরও একজন খুব বিস্মিতভাবে তাদের কথাগুলো শুনছিল, আর সেই হলো রায়। সেদিন সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও রঞ্জা ঘুম থেকে ওঠে না। তাই রায় একজন চাকরের সহায়তায় নিজেই রঞ্জার ঘরে যায় ওকে ডাকতে। কিন্তু বহুবার ডাকাডাকির পরে রঞ্জা একবার খুব বিরক্তি নিয়ে ঘুম থেকে উঠে রক্তবর্ণ চোখ নিয়ে বাইরের দিকে তাকিয়ে একটা অদ্ভুত যান্ত্রিক কণ্ঠে বলে, আমাকে ঘুমোতে দাও। এটুকু বলে রঞ্জা আবার ঘুমিয়ে যায়। রঞ্জার এমন আচরণে রায় বেশ অবাক হলেও পরে ভাবে হয়তো ও একটু অসুস্থ তাই এমন করছে। আর এসব ভাবতে ভাবতেই রায়ও ঘর থেকে বেরিয়ে যায়।
এদিকে সেদিন সারাদিনই শিবানীর মনটা ভালো ছিল না। ওর শুধু মনে হচ্ছিল যেন খুব খারাপ কিছু ঘটতে চলেছে, আর এবার হয়তো সে আর এটাকে আটকাতে পারবে না। সেদিন সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফিরে রূপম জানায় অফিসের একটা জরুরি কাজে তাকে আগামীকাল সকালে একটু অন্য শহরে যেতে হবে। কাজ শেষ করে বাড়ি ফিরতে 2 দিন লাগবে। রূপমের কথাগুলো শুনে শিবানীর মুখে গভীর চিন্তার ভাঁজ ফুটে ওঠে, আর চিন্তিত কণ্ঠেই সে বলে, এই কাজটার জন্য কিছুদিন পর শহরের বাইরে গেলে হয় না রূপম? কেন শিবানী, তুমি আজ হঠাৎ এমন কথা বলছো কেন? কি হয়েছে? আসলে আজ সকাল থেকে মনটা ভালো লাগছে না, আর শুধু মনে হচ্ছে খারাপ কিছু হতে চলেছে আমাদের সাথে। তাই বলছি, কাল না গেলে হয় না রূপম? ও এই ব্যাপার? আরে শিবানী, এত চিন্তা করো না, আমার কিছু হবে না গো। আমি সাবধানে গিয়ে কাজটা শেষ করে পারলে কালকেই ফিরে আসব। কিন্তু একটু বোঝো, মানে কাজটা খুব জরুরি আমাদের অফিসের জন্য, একটু বোঝো প্লিজ তুমি। আচ্ছা, এতই যখন জরুরি তখন যাও, আমি আর আটকাবো না। কিন্তু তুমি সাবধানে যাবে, আর কাজ শেষ করে যত দ্রুত সম্ভব ফিরে আসবে আমাদের কাছে। হ্যাঁ শিবানী, হ্যাঁ, তুমি অত চিন্তা করো না, আমি সাবধানে যাব আর দ্রুত ফিরেও আসব। এটুকু বলে শিবানীকে জড়িয়ে ধরে রূপম। এদিকে রঞ্জারূপী চণ্ডালিনীর কথা মতো রাতের যজ্ঞের সমস্ত আয়োজন শেষ করে রত্না। ঘরের ঠিক মাঝ বরাবর একটা বিশাল যজ্ঞকুণ্ড, আর তার পাশেই একটা কাকের মৃতদেহ এবং একটি কালো বেড়াল রাখা রয়েছে, আর তার সাথে কিছু কাঁচা মাছ এবং একটা বিশাল বড় খড়গ। এর সাথে রত্না ওর বিশ্বস্ত সেই লিঠিলের সহায়তায় সকলের চোখের আড়ালে গ্রামের কোনো এক মায়ের কোল খালি করে এক সদ্যজাত বাচ্চাকে এনে দুধের সাথে ঘুমের ওষুধ খাইয়ে বাচ্চাটাকে ওই ঘরের মধ্যেই রেখে দেয়। এরপর রাতে যথাসময়ে রঞ্জারূপী চণ্ডালিনী সেই ঘরে প্রবেশ করে। রত্না লক্ষ্য করে আজ যেন চণ্ডালিনীকে আরো বেশি ভয়ানক লাগছে। এরপর চণ্ডালিনী যজ্ঞ শুরু করে অন্ধকার প্রকাণ্ড ঘরটার ঠিক মাঝখানে। যজ্ঞের শুরুতে সে একতাল মাটি হাতে তুলে নিয়ে দুর্বোধ্য ভাষায় মন্ত্রপাঠ করে, আর মাটির তালকে এক ভয়ালো দর্শন মূর্তির রূপ দেয়। এবার সে ওই মূর্তিটি প্রতিষ্ঠিত করে যজ্ঞকুণ্ডের একদম সামনে। এরপর যজ্ঞের আগুনের দুপাশে বসে দুজন, একপাশে চণ্ডালিনী আর অপরদিকে রত্না। চণ্ডালিনী এবার শটান উঠে দাঁড়ায়, আর তাদের থেকে একটু দূরে পড়ে থাকা শিশুটিকে কোলে নেয়। তারপর শিশুটির মাথা রাখে হাঁড়ি কাঠে, আর এরপরেই সেই মাথা লক্ষ্য করে সজোরে খড়গ চালিয়ে দেয়, আর মুহূর্তেই ঘুমন্ত শিশুটির ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে ছিটকে পড়ে মেঝের একটা কোণে, আর তার ধর থেকে বেরিয়ে আসে ফিনকি দিয়ে তাজা রক্ত। এবার চণ্ডালিনী একটি মাটির পাত্রে সে রক্ত সংগ্রহ করে। এবার ঘরের কোণে চুপ করে বসে থাকা কালো বিড়ালটির দিকে এগিয়ে যায় চণ্ডালিনী। তাকে দেখেই বিড়ালটি লাফ দিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু তার আগেই ক্ষিপ্র বেগে চণ্ডালিনী তাকে ধরে ফেলে, আর দুহাত দিয়ে গলাটা ধরেই ঘাড়টা মোটকে মাথা ছিঁড়ে নেয় বিড়ালটির। এরপর আরেকটি মাটির পাত্রে সে রক্ত সংগ্রহ করে চণ্ডালিনী। এবার দুর্বোধ্য ভাষায় মন্ত্রোচ্চারণ করতে করতে ওই রক্ত দিয়ে একটু আগে বানানো মূর্তিটির অভিষেক করে চণ্ডালিনী। ঘরটির মেঝেতে চাপ চাপ রক্ত ছড়িয়ে পড়ে। এরপর ওই মূর্তিকে ঘিরে শুরু হয় এক যজ্ঞ। ঘরের ঠিক মাঝখানে দাও দাও করে
জ্বলছে গনগনে যজ্ঞের আগুন, আর আগুনের সামনে সেই বিকট দর্শন মূর্তি। অবশ্য এখন সেটাকে মূর্তি না বলে তাল তাল রক্ত মিশ্রিত মাটির ডেলা বলাই ভালো। এখনো সেই মাটির তাল তথা অজানা মূর্তির গা থেকে গড়িয়ে পড়ছে তাজা লাল রক্ত। একটু খেয়াল করলেই দেখা যাবে যজ্ঞকুণ্ড থেকে একটু দূরেই পড়ে আছে সেই ছোট্ট বাচ্চাটির মাথাবিহীন নিষ্প্রাণ দেহ। এদিকে যজ্ঞের আগুনের বিপরীতে বসে আছে দুটি নারী অবয়ব, চণ্ডালিনী এবং রত্না। চণ্ডালিনী খুব উত্তেজিত কণ্ঠে অজানা কোনো মন্ত্র পাঠ করে চলেছে, আর সেই মন্ত্রের তালে তালে যজ্ঞের আগুনে একের পর এক আহুতি দিয়ে যাচ্ছে রত্না। যজ্ঞের এক পর্যায়ে চণ্ডালিনীর আদেশে সে এবার অদূরে পড়ে থাকা শিশুটির মাথা যজ্ঞের আগুনে অর্পণ করে, আর সেই সাথে অর্পণ করে কালো বিড়ালের মাথাটি। এরপর যজ্ঞের আগুনে অর্পণ করা হয় সেই মৃত কাকের দেহটি। হয়তো এটিই ছিল যজ্ঞের শেষ আহুতি, কারণ এটি অর্পণের পরেই যজ্ঞের সামনে থাকা সেই ভয়ালো দর্শন মূর্তিটি কাঁপতে শুরু করে, আর সেই সাথে কাঁপতে থাকে পুরো ঘরটি। এবার যজ্ঞের আগুনের সামনে বসে থাকা অবয়ব দুটি অর্থাৎ চণ্ডালিনী এবং রত্নার মুখে দেখা দেয় একটা হাসির রেখা, আর ক্রমেই সেটি পরিণত হয় কান ফাটানো অট্টহাসিতে। আর সেই সাথে তাদের মধ্যে থেকে চণ্ডালিনী বলে ওঠে, আমরা পেরেছি, আমরা সফল হয়েছি। এবার আমাদের লক্ষ্য পূরণ থেকে কেউ আটকাতে পারবে না। এবার দেখি তার কত শক্তি। এখন সে পারলে স্বয়ং রক্তবীজের হাত থেকে নিজেকে ও তার পরিবারকে বাঁচিয়ে দেখাক। এবার সেই মাটির মূর্তিটি ওদের চোখের সামনে ফেটে যায়, আর সেখান থেকে বেরিয়ে আসে বিকট দর্শন এক অবয়ব, যার বিশাল দেহ আর মাথার ওপর দুটো বিরাট শিং, হাতে চিল শকুনের মতন ধারালো লম্বা পাকানো নখ, চোখগুলো রক্তবর্ণ, গলায় বুঝছে বিরাট হাড়ের মালা। সে এবার বিকট ভারী তথা গম্ভীর স্বরে বলে ওঠে, আমার ভোগ কোথায়? আমি খুব ক্ষুধার্ত, বহু বছর আমি খাই না। দে দে আমার ভোগ দে। এবার চণ্ডালিনী সেই শিশুর দেহটিকে এগিয়ে দেয় রক্তবীজের দিকে, আর রক্তবীজও সেটিকে এক প্রকার ছিনিয়ে নিয়ে ছেড়ে খাওয়া শুরু করে। আর খাবার খেতে খেতে সে এবার জিজ্ঞাসা করে, চণ্ডালিনী, আমায় এখানে ডেকেছিস কেন? প্রভু, আপনাকে এখন ডাকার কারণ হলো শত্রু নিধন। সেই কাজ তো তুই নিজেই করতে পারিস, আমাকে কেন ডেকে আনলি? সেই গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করে রক্তবীজ। এবার চণ্ডালিনী রক্তবীজকে সমস্ত ঘটনা খুলে বলে। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা, তোর কাজ হয়ে যাবে। আমি তোর অভীষ্ট পূরণ করব, আর খুব শীঘ্রই তোর শত্রু বিনাশ হবে। চণ্ডালিনীর উদ্দেশ্যে এটুকু বলে বিকট শব্দে হেসে ওঠে রক্তবীজ। এরপর রক্তবীজ আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়। ওদিকে শিবানীর মন সকাল থেকেই খারাপ। রূপম আজ কাজের জন্য বাইরে যাবে এটা কোনোভাবেই ও মানতে পারছিল না। ওর শুধু মনে হচ্ছিল মারাত্মক কিছু একটা ঘটতে চলেছে।
কিন্তু কিছুক্ষণের মধ্যেই রূপম সকলকে বিদায় দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায় নিজের কাজের উদ্দেশ্যে। আর শিবানী সদর দরজা বন্ধ করে ভেতরে চলে আসে। কিন্তু শিবানী আরেকটু খেয়াল করলে দেখতে পেত বাড়ি থেকে রূপমের পেছনেই আরও একটা কালো ধোঁয়ার মতো কিছু বেরিয়ে গেল যেন। শিবানী সারাদিনের কাজের ফাঁকে মাকে স্মরণ করতে থাকে আর বলতে থাকে, মা, সকলকে ভালো রেখো। এদিকে রূপম গাড়ি চালাচ্ছে, কিন্তু ওর শুধু মনে হচ্ছে ওর পেছনে কেউ যেন ওকে অনুসরণ করছে। আর এভাবে কিছু দূর যাওয়ার পরেই এক রাশ কালো ধোঁয়া গাড়ির সামনে এসে একটা অবয়ব নেয়। আর এটা দেখে রূপম গাড়ির গতি সামলাতে না পেরে একটা গাছে গিয়ে ধাক্কা মারে। কিন্তু তাতে গাড়ির ক্ষতি হলেও রূপমের তেমন ক্ষতি হয়নি দেখে অবয়বটি এবার আস্তে আস্তে রূপমের গাড়ির মধ্যে ঢুকে পড়ে। কি তুমি তুমি কে? তুমি আমার গাড়িতে কি করছো? নাও নাও বলছি, এক্ষুনি নাও আমার গাড়ি থেকে। রক্তবীজের দিকে তাকিয়ে বেশ ভীত কণ্ঠেই কথাগুলো বলে রূপম। এবার রক্তবীজ বিকট শব্দে হাসতে হাসতে রূপমের উদ্দেশ্যে বলে, আমি হলাম রক্তবীজ, কিন্তু তোর তো দেখছি কই মাছের প্রাণ। এত বড় দুর্ঘটনার পরেও তুই তো দেখছি দিব্যি আছিস। কিন্তু তুই ভালো থাকলে তো আমার কার্যসিদ্ধি হবে না, তাই তোকে তো মরতেই হবে। এটুকু বলেই অবয়বটি এবার আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে রূপমের আরও কাছে। এদিকে রূপম এসব দেখে প্রাণপণে চেষ্টা করছে গাড়ি থেকে বের হওয়ার, কিন্তু হাজার চেষ্টার পরেও কোনোভাবেই কোনো দরজা জানলা খুলতে পারে না সে। এরই মধ্যে রক্তবীজ রূপমের ঘাড়ের কাছে নিজের লোমশ নখযুক্ত হাত দিয়ে ওর ঘাড়টা ধরে মুটকে দেয়। এরপরের নিথর মৃতদেহটা ছুঁড়ে ফেলে দেয় পাশে থাকা খাদে, আর নিজে রূপমের রূপ নিয়ে গাড়িতে রূপমের জায়গায় বসে পড়ে। তারপর করুণ স্বরে রূপমের ফোন থেকে ফোন করে শিবানীর ফোনে আর বলে, হ্যালো শিবানী, আমি রূপম বলছি। আমার না একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মানে আমার তেমন ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু গাড়িটার একদম ঝাঁতা অবস্থা। তুমি একটু প্লিজ পারবে গো, একটা গাড়ি নিয়ে এসে আমাকে একটু নিয়ে যাবে এখান থেকে? রূপমের কথাগুলো শুনে কান্নায় ভেঙে পড়ে শিবানী, আর কান্না জড়িত কণ্ঠেই বলে, আমি বলেছিলাম বড় কোনো কিছু হতে চলেছে, আজ তুমি যেও না, কিন্তু তুমি তোমার কোনো কথাই শুনলে না। এখন কি হলো দেখো। আরে আমার তেমন কিছু হয়নি গো, শুধু গাড়িটার একদম যাতা অবস্থা হয়েছে, তাই ফোন করলাম তোমায়। তুমি একটু প্লিজ আসো না, একটা গাড়ি নিই। ফোনের অপর প্রান্ত থেকে বলে রূপম রূপী রক্তবীজ। হ্যাঁ রূপম, তুমি কোথায় আছো বলো আমাকে, আমি এক্ষুনি আসছি তোমাকে নিতে। হ্যাঁ, আমি তোমাকে লোকেশনটা সেন্ড করে দিচ্ছি। হ্যাঁ পেয়েছি, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি তোমাকে নিতে। কান্না ভেজা কণ্ঠে উত্তর দেয় শিবানী। এবার শিবানী কল কেটে সূচিকে ডাকে। সূচি, দ্রুত নিচে আয়, তোর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের যেতে হবে। এটুকু বলেই সূচিকে নিয়ে শিবানী রওনা দেয় রূপমের উদ্দেশ্যে। এরপর শিবানী আর সূচি রূপমের পাঠানো লোকেশনে পৌঁছে দেখে রূপমের গাড়ির অবস্থা খুবই খারাপ, কিন্তু অবিশ্বাস্যভাবে রূপমের কিছুই হয়নি। শিবানীর এই মুহূর্তে এসব কথা মাথায় না এলেও সূচি বিষয়টা ঠিকই লক্ষ্য করে। সেই সাথে সূচি দেখে ওর বাবার চোখটা অদ্ভুত রকমের লাল,
কিন্তু এই মুহূর্তে কোনো কিছুই বলে না সূচি ওর মাকে। অবশেষে সূচি ও শিবানীর হাত ধরে ওদের ইচ্ছাতেই ওদের বাড়িতে ঢোকে রূপমরূপী রক্তবীজ। আর তখনই সকলের অলক্ষ্যে তার মুখে ফুটে ওঠে এক কুটিল হাসি। আর এসব ঘটনা যজ্ঞের আগুনের মধ্যে দেখেছিল রঞ্জারূপী চণ্ডালিনী এবং রত্না। ওই দিন রাতে সকলে ঘুমিয়ে যাওয়ার পর রূপমরূপী রক্তবীজ ঘুম থেকে উঠে বসে আর বিছানা থেকে ধীর পায়ে নেমে এগিয়ে যায় সূচির ঘর লক্ষ্য করে, আর আস্তে আস্তে ঢুকে পড়ে সে ঘরে। এরপর রক্তবীজ তার লম্বা নখযুক্ত হাত দিয়ে আস্তে আস্তে ঘুমন্ত সূচির দিকে এগিয়ে গিয়ে ওর গলা চেপে ধরতে চায়। কিন্তু রক্তবীজ লক্ষ্য করে কোনো এক অদৃশ্য শক্তি বলে রক্তবীজের হাত কোনোভাবেই সূচির দেহ স্পর্শ করতে পারছে না। যেন বারবার কোনো এক অদৃশ্য মারাত্মক গরম কোনো আবরণে তার হাত আটকে যাচ্ছে। বারবার সূচিকে মারার চেষ্টা করেও ব্যর্থ হয় রক্তবীজ। এরপর সে রাগে ফুঁসতে ফুঁসতে সূচির ঘর থেকে বেরিয়ে রূপম শিবানীর ঘরে ঢোকে, আর সেখানে ঘুমিয়ে থাকা শিবানীকেও একইভাবে মারতে চায়। কিন্তু এবারও সে ব্যর্থ হয়, আর সে বুঝতে পারে সে এ বাড়িতে ঢুকতে পারলেও এখানে থেকে সে ওদের কোনো ক্ষতি করতে পারবে না। তাই এবার সে নতুন ছক কষে। পরদিন সারাদিন সাধারণভাবেই কেটে যায়। সেদিন বিকেলে শিবানীর ফোনে একটা অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে শিবানীর কানে ভেসে আসে, শিবানী, চিনতে পারছিস? আমি তোর দিদি বলছি রে। আমাদের খুব বিপদ রে। তুই যত দ্রুত সম্ভব এ বাড়িতে চলে আয়। এটুকু বলার পরেই ফোনটা কেটে যায়। শিবানী আর কোনো কথা বলতে পারে না। চুপ করে ফোনটা হাতে নিয়েই বসে পড়ে বিছানায় থাকা রূপমের পাশে। শিবানীকে উদ্বিগ্ন দেখে রূপম জিজ্ঞাসা করে, কি হয়েছে শিবানী? তোমাকে তোমাকে এমন উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? কিছুক্ষণ চুপ থেকে শিবানী উত্তর দেয়, জানো কে ফোন করেছিল? দিদি ভাই। আর ফোনে বলল আমাদের সকলের নাকি খুব বিপদ। আমাকে আমাকে ও বাড়িতে যেতে বলল। বলেই কান্নায় ভেঙে পড়ে শিবানী। শিবানী, তুমি অত চিন্তা করো না, আমরা সকলে মিলে কালই ওই বাড়িতে যাব। রূপমের কথাগুলো শুনে বেশ অবাক হয় শিবানী, কারণ যে রূপম ওই ঘটনার পর ও বাড়ির নামও শুনতে পারত না, সেই রূপম শিবানীর কিছু বলার আগেই ও বাড়িতে যেতে রাজি হয়ে গেল। বিষয়টা নিয়ে বেশ খটকা লাগলেও রূপমকে আর কিছু বলেনি শিবানী। এদিকে শিবানীর অলক্ষ্যে এক অদ্ভুত কুটিল হাসি ফুটে ওঠে রূপমরূপী রক্তবীজের ঠোঁটের কোণে। এরপর রূপম সূচিকে ডেকে বলে, সূচি, এই সূচি, তৈরি হয়ে নিতে হবে তো, আমরা কাল ভবানীপুর যাচ্ছি সবাই। ভবানীপুর? সেটা আবার কোথায়? আর আমরা সেখানে কেনই বা যাব বাবা? ভবানীপুর হলো তোমার মামার বাড়ি, আর সেখানে কিছু সমস্যা হয়েছে, তাই আমরা কাল সেখানে যাচ্ছি। আমার মামা বাড়ি? আমার মামা বাড়িও আছে? তাহলে এত বছরে আমরা কোনোদিন সেখানে একবারও যাইনি কেন মা? কিছু কারণ নিশ্চয়ই ছিল সূচি। আর আর এইসব নিয়ে এখন এত প্রশ্ন কেন তোমার? এত প্রশ্ন না করে তোমাকে যেটা বলা হয়েছে সেটা করো। নিজের ঘরে যাও আর তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আমরা কাল খুব ভোরে বের হব ভবানীপুরের উদ্দেশ্যে। শিবানীকে কিছু বলার সুযোগ না দিয়ে সূচির উদ্দেশ্যে বেশ ধমকের স্বরে কথাগুলো বলে রূপম। আজ হঠাৎ বাবার এমন আচরণে বেশ অবাক হয় সূচি, কারণ ছোট থেকে তার বাবা তার সাথে রাগী কণ্ঠে কথা বলা তো দূর,
আজ পর্যন্ত কখনো উচ্চ স্বরে কথা বলেনি সে। সেই বাবা আজকে এই সামান্য একটা জিনিস জিজ্ঞাসা করায় এভাবে কথা বলল। বিষয়টায় বেশ অবাক হয় সুচি। এসব ভাবতে ভাবতে নিজের ঘরে চলে যায় সুচি, আর নিজের জিনিসপত্র গোছাতে থাকে। এভাবেই সেদিনের রাতটা কোনোভাবে কেটে যায়। পরদিন সকাল হতে না হতে রূপম এক প্রকার জোর করে তাড়া দিয়েই ওদের নিয়ে বেরিয়ে যায় ভবানীপুরের উদ্দেশ্যে। অবশেষে বহু বছর পর শিবানী আবার পা রাখে ভবানীপুরের মাটিতে। শিবানীকে হঠাৎ ভবানীপুরে দেখে সকলেই বেশ অবাক হয়। শিবানী ছুটে যায় বাড়ির মধ্যে, আর তখনই দেখা হয় ওর মা বিনোদিনী দেবীর সাথে। শিবানীর মা হঠাৎ শিবানীকে দেখে বেশ অবাক হয়, আর শিবানী ওর মাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, মা, তোমরা সকলে ঠিক আছো তো? আর দিদিভাই কোথায়? ও ঠিক আছে তো? হ্যাঁ রে মা, আমরা সকলে ঠিক আছি। কিন্তু তুই হঠাৎ কোথা থেকে এলি? কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন? সব সব ঠিক আছে তো? উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করেন বিনোদিনী দেবী। মা, গতকাল রাত্রে দিদিভাই আমাকে ফোন করে বলে এ বাড়ির সবার খুব বিপদ, তোরা শীঘ্রই এ বাড়িতে চলে আয়। আর তাই তো আমি আমার কোনো প্রতিজ্ঞা ভেঙে এ বাড়িতে ছুটে এসেছি। তোর দিদিভাই তোকে ফোন করেছে? তুই জানিস না ও এখনো অসুস্থ? ও কিভাবে ফোন করতে পারে তোকে? আর আর আমরা সকলে ঠিক আছি। তোর নিশ্চয় কোথাও ভুল হচ্ছে মা। না মা, আমার কোথাও ভুল হচ্ছে না। দিদিভাই আমাকে ফোন করে যে বললো এ বাড়িতে আসতে। আচ্ছা যাই হোক, বাকিরা কোথায়? আমার দিদিভাই কোথায়? বিনোদিনী দেবীর কথা শেষ হতে না হতে বাড়িতে ঢোকে সুচি এবং রূপম। সুচি শিবানীর কাছে এসে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করে, এ কি মা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? ও কিছু না মা, তুমি এদিকে এসো। এটা তোমার দিদুন, প্রণাম করো। এরপর সুচি তার দিদুনকে প্রণাম করে, আর বিনোদিনী দেবী সুচিকে বুকে টেনে নেয় আর সকলকে নিয়ে ভিতরে চলে যান। সেদিন সন্ধ্যায় শিবানী বাইরের ঘরে যায়। রাই শিবানীকে দেখে একই সাথে বেশ অবাক এবং খুশি হয়, আর শিবানীর উদ্দেশ্যে বলে ওঠে, আরে শিবানী, তুই আজ হঠাৎ এতদিন পর এ বাড়িতে? আয় আয়, ভেতরে আয়। শিবানী এবারে রায়ের ঘরে ঢুকে রায়ের পাশে গিয়ে বসে আর সমস্ত ঘটনা খুলে বলে। সব কিছু শুনে রায় বেশ অবাক হয় আর বলে, না না রে, আমি তো তোকে কোনো ফোন করিনি। কিন্তু শিবানী, কিছুদিন ধরে আমারও মনে হচ্ছে কিছু তো একটা ঘটছে এ বাড়িতে। আমার কাছে রঞ্জার আচরণও স্বাভাবিক লাগছে না রে। আর তুই যা বললি কি সব ঘটছে তোদের সাথে, আমার কিন্তু এসব মোটেই স্বাভাবিক লাগছে না। শুধু মনে হচ্ছে মারাত্মক খারাপ কিছু ঘটতে চলেছে। তো তুই একটু সাবধানে থাকিস, আর সুচিকে বলিস সাবধানে থাকতে। সেদিন মধ্যরাতে চণ্ডালিনী ও রত্না মিলে রক্তবীজের জন্য ভোগের ব্যবস্থা করে। রক্তবীজ রূপম রূপী থেকেই ভোগ গ্রহণের জন্য ঘর থেকে বেরিয়ে বাড়ির পেছনের দিকের ঘরটিতে চলে যায়। আর রূপমের ঘরের দরজা খোলার শব্দে
ঘুম ভেঙে যায় রায়ের। রায় এবার এক ভৃত্যের সহায়তায় নিজের ঘর থেকে বেরিয়ে আসে আর দেখে রূপম কোথায় যেন যাচ্ছে এই মাঝরাতে। এরপর রায় আর অন্য কিছু না ভেবে নিজেও রূপমের পিছু নেয় আর এসে পৌঁছায় বাড়ির পিছনের দিকের সেই ঘরটার সামনে। ঘরটাকে দেখে রায়ের অনেক স্মৃতি মনে পড়ে যায়। রায় এবার আস্তে আস্তে দরজা একটু ফাঁক করে চোখ রাখে ঘরের মধ্যে, কিন্তু ঘরের মধ্যে দৃশ্য দেখে রায় মারাত্মক ভয় পেয়ে যায়। সে দেখে ওই ঘরের মধ্যে রঞ্জা, রত্না এবং রূপম তিনজন দাঁড়িয়ে আছে। রঞ্জার চেহারার অদ্ভুত পরিবর্তন হয়েছে। তাকে দেখে মনে হচ্ছে কোনো এক বিকট দর্শন পিশাচিনী তার মধ্যে বাসা বেঁধেছে। আর তাদের সামনে দাঁড়িয়ে রূপম একটা ছোট্ট বাচ্চাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে পরম তৃপ্তিতে। এসব দেখে রায় আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। রায় তার পাশে থাকা ভৃত্যকে বলে তাকে ওখান থেকে এখনই নিয়ে যেতে। আর ভৃত্য রায়কে নিয়ে যাওয়ার সময় তাড়াহুড়োই ঘরের পাশে থাকা একটা পুরনো আসবাবে ধাক্কা খায় আর দ্রুত পায়ে সেখান থেকে চলে যায়। কিন্তু তাদের ওই শব্দ শুনে ঘরের ভেতরে থাকা সকলে সজাগ হয়ে যায় আর শব্দের উৎস দেখতে রত্না ঘরের বাইরে বেরিয়ে আসে আর দেখে ভৃত্যটি রায়কে নিয়ে দ্রুত সেখান থেকে চলে যাচ্ছে। রত্না কথা ভেতরে এসে জানাতেই চণ্ডালিনীর মুখে দেখা যায় একটা চিন্তার ভাঁজ। তখন রূপম রূপী রক্তবীজ তাদের উদ্দেশ্যে বলে, এতে চিন্তার কোনো কারণ নেই চণ্ডালিনী। তুই কাল সারাদিন তোর মায়া বলে ওই রাইকে ঘুম পাড়িয়ে রাখবি, আর কাল মধ্যরাতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আমি আমার শক্তি বৃদ্ধির জন্য যজ্ঞ করব, আর সেই যজ্ঞে রাইকে বলি দেব, আর তারপর শেষ করব ওই শিবানী আর ওর মেয়েকে। এটুকু বলেই রক্তবীজ উচ্চ স্বরে হাসতে থাকে। এদিকে রায় ঘরে ঢুকে আস্তে আস্তে লক্ষ্য করে কোনো এক অদৃশ্য ক্ষমতা বলে সে পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে। রায় বিষয়টাই বেশ অবাক হয়ে মা ভবানীর উদ্দেশ্যে জোর হাত করে প্রণাম করে বলে, মা, তুমি কি তবে এত দিন পর কৃপা করলে আমার ওপর? তুমি কি তবে আমার আগের করা পাপকে কিছুটা হলেও প্রায়শ্চিত্ত করার সুযোগ করে দিলে? এটুকু বলে রায় মায়ের উদ্দেশ্যে প্রণাম করে দ্রুত একটা কাগজ আর কলম নিয়ে সে একটু আগে যা যা দেখেছে তা নিয়ে একটা চিঠি লিখতে শুরু করে শিবানীর উদ্দেশ্যে। কারণ ওর বারবারই মনে হচ্ছিল এখন এগুলো লিখে না রাখলে সে এসব শিবানীকে জানানোর আর সময় পাবে না। তাই রায় সমস্ত কিছু লিখে রাখে একটা চিঠিতে। আর রায়ের ধারণাকে সত্যি করে সেদিন ভোরের আলো ফুটতে ফুটতে রায়ের চোখে নেমে আসে ঘুম। আর সারাদিনে রায়ের ঘুম ভাঙে না। শিবানী সারাদিনে 2-3 বার এসে রায়ের ঘর থেকে ঘুরে যায়, কিন্তু রায় ঘুমোচ্ছে দেখে ওকে আর ডাকে না। এবার সারাদিনের বহু প্রতীক্ষার পর অবশেষে সেই রাত নামে যে রাতে তার সমস্ত শত্রু বিনাশ হবে। কিন্তু রায়ের কথা ভেবে রত্নার একটু খারাপ লাগে, কারণ রত্নার কাছে রায় কখনোই খারাপ ছিল না। তার মতে রায় সব সময় ঠিকই ছিল, কিন্তু এখন আর কিছুই করার নেই। তার আসল শত্রুদের বিনাশ করতে এখন যদি রায়ের বলি দিতে হয় তাও সই। রাতে বাড়ির সকলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লে চণ্ডালিনী তার খেলা শুরু করে। সে এবার নিশির ডাকের মতো
বাড়ির পিছনের দিকের ওই ঘরে বসে রায়ের নাম ধরে ডাকা শুরু করে। রাই, রাই। আর কিছুক্ষণের মধ্যেই রায় ঘুম জড়ানো চোখে মোহগ্রস্তের মতো আস্তে আস্তে হেঁটে যায় ওই ঘরের দিকে। আর তখনই রায়ের সাথে সার্বক্ষণিকভাবে থাকা সেই ভৃত্যের চোখ পড়ে বিষয়টাতে। সে রায়ের কাছে ছুটে গিয়ে অনেকবার তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু রায়ের কানে যেন তার কোনো কথাই ঢোকে না। সে ওই ভৃত্যকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আবার এগিয়ে যায় সেই ঘরের উদ্দেশ্যে। ভৃত্যটি এবার আর কোনো উপায় দেখতে না পেয়ে শিবানীর ঘরের দরজায় ধাক্কা দেয়। শিবানী ঘুম ভেঙে উঠে দরজা খুলতেই ভৃত্যটি হুড়মুড়িয়ে ঘরে ঢোকে। তোর কি হয়েছে? এত রাতে তুমি এখানে কেন? আর তুমি তুমি তো হাঁপাচ্ছ কেন? দিদিভাই ঠিক আছে তো? উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে শিবানী। শিবানীর প্রশ্নের উত্তরে ভৃত্যটি শিবানীকে সবটা খুলে বলে, আর রায়ের গতকাল রাতে লেখা চিঠিটা শিবানীর হাতে তুলে দেয়। চিঠিতে লেখা সব কিছু পড়ে শিবানীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। শিবানী এবার দ্রুত সূচির ঘরে গিয়ে ওকে ঘুম থেকে তুলে সূচিকে নিয়ে সেই পেছনের ঘরটির দিকে পা বাড়ায়, আর ভৃত্যটিকে বলে বাড়ির বাকিদের ডেকে নিয়ে ও ঘরে আসতে। শিবানী ও সূচি উপস্থিত হয় ওই ঘরটির সামনে, আর দরজা ঠেলে ভেতরে ঢুকতেই তাদের নাকে ধাক্কা মারে একটা বিকট বিশ্রী পচা গন্ধ, এবং চোখের সামনে ভেসে ওঠে ভয়ঙ্কর কিছু দৃশ্য। তারা দেখে ঘরটির মাঝ বরাবর বড় যজ্ঞকুণ্ডতে দাও দাও করে আগুন জ্বলছে। সে আগুনের আলোতে দেখা যাচ্ছে ঘরের সম্পূর্ণ মেঝেটা, সেখানে চাপ চাপ রক্ত ইতস্তত ছড়িয়ে রয়েছে। ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে বিভিন্ন প্রাণীর হাড়। তাদের কোনো কোনোটাই এখনো তাজা মাংস যেন লেগে রয়েছে। আর যজ্ঞকুণ্ডর সামনে বসে আছে রূপম, আর তার থেকে কিছু দূরে রয়েছে একটা হাঁড়ি কাঠ। হাঁড়ি কাঠে অসুস্থ রায়ের মাথাটা চেপে ধরে আছে একজন মধ্যবয়সী মহিলা, আর তার পাশে খাঁড়া হাতে দাঁড়িয়ে আছে অবিকল সূচির মতো দেখতে একটা মেয়ে। শিবানীর চিনতে অসুবিধা হয় না তার প্রথম সন্তান রঞ্জাকে, কিন্তু শিবানী লক্ষ্য করে ক্রমে রঞ্জার চেহারা বদলে গিয়ে সেখানে ফুটে উঠেছে একটা বীভৎস নারী মুখ। রূপমকে যজ্ঞকুণ্ডের সামনে বসে থাকতে দেখে শিবানীর বিস্ময়ের যেন আর সীমা থাকে না। শিবানী বিস্মিত কণ্ঠে প্রশ্ন করে, রূপম, তুমি এখানে কি করছো? আর এসব কি চলছে ঘরে? শিবানীর কথা শুনে তাদের দিকে চোখ তুলে তাকায় রূপম, অর্থাৎ রক্তবীজ, আর এক বিকট শব্দ করে হেসে ওঠে আর বলে, চণ্ডালিনী, এ তো দেখছি মেঘ না চাইতেই জল। শিকার তো সময়ের আগে নিজে থেকেই শিকারীর কাছে চলে এসেছে। এটুকু বলে আবারও বিকট শব্দে হেসে ওঠে রক্তবীজ। কে শিকারী? আর কিসেরই বা শিকার? এসব কে বলছো তুমি রূপম? আর এসব কি চলছে ঘরে? উত্তেজিত কণ্ঠে আবারও প্রশ্ন করে শিবানী, আর চণ্ডালিনী উত্তর দেয়, এই ঘরে তোদের বিনাশের জন্য যজ্ঞ চলছে রে। আর কে তোর রূপম? ওখানে যিনি বসে আছেন তিনি হলেন স্বয়ং রক্তবীজ। এসব তুই কি বলছিস রঞ্জা? ও তোর বাবা, আবার রূপম। রূপম, এখনই ওখান থেকে উঠে এসো, উঠে এসো বলছি। আর আমরা কাল ভোরেই আমাদের বাড়িতে আবার ফিরে যাব। এখন ওখান থেকে উঠে এসো আর আমার সাথে ঘরে যাবে, চলো। উদ্ভ্রান্ত স্বরে কথাগুলো বলে শিবানী। শিবানীর কথাগুলো শুনে এবার জোরে অট্ট হাসিতে ফেটে পড়ে রূপমরূপী রক্তবীজ আর বলে,
ও ঠিকই বলছে, আমি তো রূপম নই, আমি হলাম রক্তবীজ। রূপমকে তো সেই কবে মেরে ফেলেছি, আর তারপর তোদের মারার জন্য রূপমের রূপ ধরে তোদের বাড়িতে ঢুকেছি, কিন্তু কোনোভাবেই তোদের মারতে পারিনি ও বাড়িতে থেকে। আর তাই তো তোদের এই বাড়িতে নিয়ে আসা, আর কিছুক্ষণের মধ্যেই তোদের শেষ করে তোদের রক্ত পান করব আমি। এটুকু বলে হাসতে হাসতে উঠে দাঁড়ায় রক্তবীজ, আর আস্তে আস্তে রূপমের রূপ পাল্টে নিজের আসল রূপ আসে রক্তবীজ, এবং আস্তে আস্তে নিজের বিশাল রূপ ধারণ করে শিবানীকে নিজের হাতের মুঠিতে ধরে ফেলে রক্তবীজ। আর চণ্ডালিনীকে আদেশ দেয় তার হাতে ধরা খাঁড়ার এক কোপে রায়ের মাথাটা শরীর থেকে আলাদা করে মাথাটা যজ্ঞের আগুনে আহুতি দিতে। চণ্ডালিনী রক্তবীজের আদেশ মতো নিজের হাতে ধরা খাঁড়াটা উঁচু করতেই গোটা ঘরটা যেন কাঁপতে থাকে, যেন হঠাৎ করেই ঘরে ভূমিকম্প শুরু হয়েছে। আর সেই সাথেই ঘরের এক কোণ থেকে শোনা যায় বিকট এক হুঙ্কার। সে হুঙ্কার শুনে ঘরে উপস্থিত সকলে সেদিকে তাকাতেই দেখতে পায় সূচি আস্তে আস্তে যেন নিজের আকার বড় করছে, আর সেই সাথে যেন ওর গায়ের রং ও ঘোর কৃষ্ণবর্ণ হয়ে যাচ্ছে, আর তার গা থেকে বেরিয়ে আসছে চোখ ধাঁধানো জ্যোতি। সেই জ্যোতিতে চোখে কিছু দেখতে পায় না রত্না। আস্তে আস্তে সূচি বিশাল আকার ধারণ করে, আর ক্ষণিকের ব্যবধানে সূচি মহাকালী রূপ ধারণ করে। এবার রক্তবীজ নিজের সামনে মহাকালীকে দেখে শিবানীকে ছেড়ে দিয়ে আবার বিকট শব্দে হেসে উঠে বলে, ও তবে তুই এসেছিস এদের বাঁচাতে, কিন্তু এদের বাঁচাতে গেলে তো আগে আমাকে বিনাশ করতে হবে তোর। তুই আমার বিনাশ করবি? এত সাহস, এত শক্তি তোর যে তুই রক্তবীজের বিনাশ করবি? আচ্ছা, তবে দেখাই যাক কার শক্তি বেশি। এটুকু বলেই মহাকালী তার হাতে থাকা খাঁড়ার এক কোপে রক্তবীজের ধড় থেকে মাথাটা আলাদা করে দেয়, আর তার দেহটা লুটিয়ে পড়ে মাটিতে। শিবানীর মুখে দেখা যায় খুশির রেখা, কিন্তু ধড় থেকে মাথা আলাদা করার ফলে তার শরীর থেকে ঘরের বিভিন্ন জায়গায় রক্ত ছড়িয়ে পড়ে, আর মুহূর্তেই সেই রক্তের ফোঁটা থেকে আবার জন্ম নেয় আরো অনেক রক্তবীজ। এমন ঘটনায় দেবী মহাকালী আরো ক্রুদ্ধ হন। এবার তিনি আরো বিশাল রূপ ধারণ করেন এবং তার হাত দিয়ে প্রতিটা অসুরকে তুলে নিজের মুখে নিয়ে খেতে শুরু করেন। এভাবেই নাশ হয় রক্তবীজের। এরপর তিনি তার বিশাল রূপ থেকে আস্তে আস্তে আগের রূপে ফিরে আসে। চণ্ডালিনীর চুলের মুঠি শক্ত করে ধরে হাতে থাকা খাঁড়ার এক কোপে ওকে শেষ করতে চান। তখন শিবানী এসে হাত জোড় করে মায়ের কাছে প্রার্থনা করে রঞ্জারূপী চণ্ডালিনীকে ছেড়ে দিতে, কারণ যতই হোক রঞ্জা তো ওরই মেয়ে। অবশেষে শিবানীর প্রার্থনায় মা রঞ্জাকে ছেড়ে দেয়, আর এই ঘটনার পর সূচি আস্তে আস্তে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে রায়েরও জ্ঞান ফিরে আসে। ততক্ষণে শিবানী তখন চণ্ডালিনীকে জিজ্ঞাসা করে, তুমি যেই হও, আমি জানি তুমি এখানে আমার মেয়ের শরীরে নিজের ইচ্ছায় আসুনি। তো ওকে এখানে কে ডেকে এনেছে, আর কেনই বা এনেছে?
তখন চণ্ডালিনী সমস্ত ঘটনা খুলে বলে শিবানীকে। সব শুনে শিবানী প্রশ্ন করে, কিন্তু রত্না, তোমার এত কিসের রাগ আমার প্রতি? আমি তোমার ক্ষতি করো তো দূরের কথা, আমি তো তোমাকে চিনিও না ঠিকভাবে। তবে কেন করলে তুমি এসব? তোকে আর রূপমকে আলাদা করার জন্য তোর দিদি এক পিশাচকে জাগিয়ে তোলে, আর সেজন্য তোর দিদি আমার ছেলের বলি দেয়। আমার ছোট্ট ছেলেটা কোনো দোষ না করেও অকালে তাকে মরতে হয় শুধু 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 তোর জন্য, তোর জন্য। তুই রূপমকে বিয়ে না করলে এসব কিচ্ছু হতো না, কিচ্ছু না। আমার ছেলেটাকে মরতে হতো না। এই সব কিছুর জন্য তুই দায়ী শিবানী, তুই। আর আমি যা করেছি বেশ করেছি, বেশ করেছি। এর জন্য আমার বিন্দু মাত্র দুঃখ নেই। এটুকু বলেই পাগলের মতো হাসতে থাকে রত্না। কিন্তু এবার রঞ্জারূপী চণ্ডালিনী রত্নার শেষ কথাগুলো শুনে ওর চুলের মুঠি শক্ত করে হাতে চেপে ধরে নিজের হাতে থাকা সেই বিরাট খাঁড়ার এক কোপে রত্নার মাথাটা আলাদা করে দেয়। আমি আমার কাজ পূর্ণ করেছি। এটুকু বলে উচ্চ স্বরে হাসতে হাসতে চণ্ডালিনী রঞ্জার দেহ ছেড়ে বাতাসে মিলিয়ে যায়, আর রঞ্জার দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। এই ঘটনার পর রঞ্জা এবং সুচির জ্ঞান ফিরলে তাদের সব ঘটনা বুঝিয়ে বলা হয়। রঞ্জা তার ভুল বুঝতে পারে এবং নিজের অজান্তে করা কাজের জন্য অনুতপ্ত হয়। শিবানীও বিধবার বেশ ধারণ করে। রূপমের শ্রাদ্ধ শান্তি শেষ করে শিবানী আর সুচিও সকলের সাথে ভবানীপুরেই থাকতে শুরু করে।